আজকের জেনারেল স্টাডিজ প্র্যাকটিস সেটে আমরা বেশিরভাগ কোশ্চেন ডিসকাস করব যেগুলো বায়োলজি রিলেটেড বা যেগুলো স্ট্যাটিক জিকে, যে স্ট্যাটিক জিকেগুলো মোটামুটি এই যে কোশ্চেন সেটটা এটা পিএসসি ক্লার্কশিপ আর পিএসসি ফুড এসআই মিসলেনিয়াস এই তিনটে আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেটে এই কোশ্চেনগুলো ছিল। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন, দেখো একদম ডিরেক্ট ভূগোলের প্রশ্ন, পারা যায় কিনা। মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? নর্মদা। মধ্যপ্রদেশের অমরকন্টক, অমরকন্টক থেকে কোন নদী উৎপন্ন হয়েছে এবং উৎপন্ন হয়ে সেটা কোন দিকে প্রবাহিত হয়েছে? বলো, কমপ্লিট করো। নর্মদা পশ্চিমে গেছে। আরব সাগরে। আরব সাগরে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে নর্মদা, যেটা হচ্ছে অমরকন্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কোথায় পড়েছে? ওটা পড়েছে হচ্ছে খাম্বাত উপসাগর বা আরব সাগরে, হ্যাঁ কি না, বা যেটাকে কাম্বে উপসাগরও বলা হয়। নেক্সট কোশ্চেন, ক্ষমতার একক, ক্ষমতার একক কি? ওয়াট, একদমই তাই, অপশন বি ওয়াট। দেখো এই দুটো কোশ্চেন সহজ কোশ্চেন ছিল, এগুলো কিন্তু করতেই হবে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, আসেও পরীক্ষার জন্য। নিচের কোন চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়? অপশন দেখে বলো, সহজ জিনিস। আচ্ছা, পেলাম অ্যান্সার। আর কেউ? টেনিদা। আর কেউ? বলো বলো, অ্যান্সার দাও। ভুল হোক ঠিক হোক অ্যান্সার দাও না, অসুবিধা কি? ভুল হোক ঠিক হোক অ্যান্সার দাও। শুভেন্দু কি মনে হয়? ঘনাদা। না, অপশন ডি টেনিদা, টেনিদা। ওকে, চলো নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার নাম কি ছিল? এটা ডাব্লিউবিসিএস 2000, এইটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2022-এর কোশ্চেন। গত বছর জুন মাসে, জুন 2022 সালে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়েছিল, সেই ডাব্লিউবিএস পরীক্ষায় সেম কোশ্চেন এসেছিল যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি নামে, মানে কোন তত্ত্বের উপর ডিপেন্ডেন্ট বা কোন তত্ত্ব উপর এই ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছে? এক্ষেত্রে অ্যান্সার কি? প্রশান্তচন্দ্র মহলানবিশ বা মহলানবিশ তত্ত্ব উপনির্ভরশীল। ওকে, চলো এই কোশ্চেনটা কিন্তু কঠিন কোশ্চেন। বুদ্ধের সমকালীন চিকিৎসক কে ছিলেন? বুদ্ধের সমকালীন চিকিৎসক কে ছিলেন? কি হবে? বুদ্ধের সমকালীন চিকিৎসক ছিলেন জীবক, অপশন ডি জীবক। হয়েছে। নেক্সট কোশ্চেন, এটাও দারুণ কোশ্চেন। বিশ্ব উন্নয়ন রিপোর্ট কে বা কোন সংস্থা এটা প্রকাশ করে থাকে? ইকোনমিক্স এর কোশ্চেন। দেখো অপশন এ বলছে রাষ্ট্রসংঘ, অপশন বি বলছে এশিয়া উন্নয়ন ব্যাংক, অপশন ডি, অপশন সি বলছে বিশ্ব ব্যাংক, অপশন ডি বলেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। বিশ্ব উন্নয়ন রিপোর্ট। উত্তর অ্যান্সার কি মনে হয়? অপশন সি। কি মনে হয় বাকিরা? অপশন সি বিশ্ব ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এই রিপোর্ট প্রকাশ করে, খেয়াল রাখতে হবে, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এই রিপোর্ট প্রকাশ করছে, রাষ্ট্রসংঘ নয়। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। এটাও খুব ভালো কোশ্চেন, দেখে নাও। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? ভালো কোশ্চেন কিন্তু, পারা উচিত। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন বাবর। কোন যুদ্ধে প্রথম এটি ব্যবহৃত হয়? বলো, কোন যুদ্ধে ব্যবহৃত হয় প্রথম? পানিপথের যুদ্ধে প্রথম। পানিপথের প্রথম যুদ্ধ 1526। এখানে কিন্তু এই যুদ্ধ নীতি কিন্তু ব্যবহার হচ্ছে। ওকে, চলো এর পরে কোশ্চেন, এটাও পারা উচিত। জেপিইজি এর পুরো কথাটি? এ হবে, অপশন জয়েন্ট এ। ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, সি। দেখো এ। সৌম্য বলছো অপশন এ, মন্দিরা বলছো অপশন সি। আচ্ছা, আর কেউ? আর কেউ? আর কেউ বলো, আর কেউ? স্যার অপশন এ। অপশন এ। দেখো খুব কঠিন কোশ্চেন নয়, এই অ্যাব্রিভিয়েশন গুলো কিন্তু আমাদের পড়তে হবে, পড়া উচিত। দেখো এখানে না দুটো ওয়ার্ডের পার্থক্য, একটা হচ্ছে এক্সটেনশন আর একটা হচ্ছে এক্সপার্ট। তাহলে এখানে কোনটা হবে, এ না সি? এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। ওকে, মাথায় রাখো, এগুলো কিন্তু কোশ্চেন দেয়, ছোট ছোট দেয়, খুব কঠিন দেবে না। এটাও দারুণ কোশ্চেন। দেখো কি বলেছে, সমুদ্রে গভীরে ডুব দেওয়ার জন্য কোন গ্যাসের মিশ্রণ করা হয়ে থাকে অক্সিজেনের সঙ্গে? দারুণ কোশ্চেন। দেখো অ্যাপ্লিকেশন অফ সায়েন্স। নাইট্রোজেন। জিজ্ঞেস করছো না বলছো?
জিজ্ঞেস করছো? বলছি স্যার, বলছো, আচ্ছা। বলছি স্যার, বাকি বাকি বলছি। বাকি আর কেউ? স্যার হাইড্রোজেন। হাইড্রোজেন, তুমি বলছো হাইড্রোজেন, আর নাইট্রোজেন অ্যান্সার পেলাম। আর কেউ? আর কারো কিছু মনে হচ্ছে বা স্পেসিফিক কোনো অ্যান্সার জানা আছে? হাইড্রোজেন। কি মেশানো হয়? কোন গ্যাস মিশ্রণ সমুদ্রের দূরে মানে ডুবে যাওয়া মানে ডুবুরির কাজ বা কোনো রিসার্চের কাজ বা কোনো কাজের জন্য যে গ্যাস মিশ্রণ ইউজ করা হচ্ছে সিলিন্ডারে, সেটা অক্সিজেন তো থাকবেই, কিন্তু অক্সিজেনের সঙ্গে আর কি মেশানো হয়? অক্সিজেনের সঙ্গে কি মেশানো হয়? অ্যান্সার এখনো পাইনি। অ্যান্সার হবে হিলিয়াম। ঠিক আছে, অ্যান্সার হবে হিলিয়াম। ওকে, খুব সামান্য পরিমাণ। নেক্সট কোশ্চেন দেখে নাও। পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? দেখো, অর্থ বিলের কোশ্চেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অর্থ বিলের কোশ্চেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য? অর্থমন্ত্রীর অনুমোদন। দেখো কি বলেছে অপরিহার্য নয়, এটা অর্থমন্ত্রীর অনুমোদন হবে, রাষ্ট্রপতিরও দরকার, দেখো, ওই জন্য অর্থমন্ত্রী। অপরিহার্য নয় মানে যেটা না হলেও চলবে। তাহলে কোনটা না হলেও চলবে? লোকসভার অনুমোদন, অর্থমন্ত্রীর অনুমোদন, রাজ্যসভার অনুমোদন, কোনোটিই নয়। কি হবে? বলো বলো, বলা উচিত। একদমই কারেক্ট অ্যান্সার যে অর্থমন্ত্রীর অনুমোদন। অর্থমন্ত্রীর অনুমোদন কিন্তু প্রয়োজন নেই। ভালো করে শোনো, অর্থমন্ত্রীর অনুমোদন কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে, চল পরে কোশ্চেন। এটাও ভালো কোশ্চেন, দেখে নাও, দারুণ কোশ্চেন। কি বলেছে দেখো, নোবেল শান্তি পুরস্কার প্রধান অনুষ্ঠান কোন শহরে আয়োজিত হয় প্রতি বছর? অসলো, নরওয়ের অসলো। অসলো। এবারে বলতে পারি ও অসলো কোন দেশে? নরওয়ে। নরওয়ে। পারফেক্ট, সুন্দর সুন্দর, নরওয়ে। চলো দেখো, দারুণ কোশ্চেন। অলিম্পিক পদক জয়ী রবি কুমার দাইয়া কোন খেলার সঙ্গে Wrestling. যুক্ত? অপশন সি, রেসলিং। অলিম্পিকে পদক জয়ী রবি কুমার দাইয়া কোন খেলার সঙ্গে যুক্ত? কখনো কোনো ক্রিকেটারের নাম দিয়ে কোশ্চেন দেবে না, বা যদি ক্রিকেটারের নাম দিয়েও কোশ্চেন দেয় তাহলে সেটা ফার্স্ট ক্লাস ক্রিকেটার, যারা কোনো সৌরাষ্ট্র হোক, রেলওয়েজ হোক, সার্ভিসেস হোক, বা কোনো এমনি রঞ্জি দলের হয়ে খেলছে, যার নাম খুব একটা শোনা যায় না, হয়তো কিছু কিছু রেকর্ড আছে, তাদের নাম দিয়ে কোশ্চেন দিতে পারে। নর্মাল কোনো ফেমাস ক্রিকেটারের নাম দিয়ে কিন্তু কখনো প্রশ্ন দেবে না। দেবে হচ্ছে এমন কোনো প্লেয়ার, যে প্লেয়ারদের নাম হয়তো আমরা দু একবার শুনেছি বা নাও শুনে থাকতে পারি, বিশেষ করে যেগুলো আনকোড়া খেলা আমাদের ভারতে, যেমন ওয়েট লিফটিং, রাইফেল শুটিং, জ্যাভলিন থ্রো, রেসলিং সহ এই সমস্ত প্লেয়ারদের নাম দিয়ে কিন্তু প্রশ্ন দেয়। যেমন গত বছর ডাব্লিউবিসিতে কোশ্চেন এসেছিল যে হকি দলের ক্যাপ্টেনকে, বুঝতে পারলে? যারা একটু পেপার ঘাটা তাদের কিন্তু হকি দলের ক্যাপ্টেন জানা খুব কঠিন ছিল না, কিন্তু যারা পারবে না বা আইডিয়া নেই তাদের কিন্তু কোশ্চেনে স্কিপ বা নেগেটিভ মার্কিং হওয়ার বিরাট সম্ভাবনা। এবার রবি কুমার দাইয়া কি হবে? রেসলিং। রেসলার। রেসলার। আর কেউ? দুজন অ্যান্সার ছাড়া আর কোনো অ্যান্সার পাচ্ছি না। কি মনে হয়? অপশন সি, রেসলিং। রেসলিং। চলো, এটাও খুব কমন কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় পড়ে। ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করেছেন? এটা তো কুষাণরা। হ্যাঁ, কুষাণরা। আর কুষাণ, এটা কি হবে? কুষাণরা। কি হবে? কুষাণ স্যার, কুষাণই কুষাণ। হবে এটা। অনেকে এটা না, যখন এটা নর্মাল কাউকে জিজ্ঞেস করবো না, হঠাৎ করে প্রথমে গুপ্ত অনেকে অ্যান্সার করে, কিন্তু না, এক্ষেত্রে প্রপার স্বর্ণ মুদ্রার ব্যবহার এটা কিন্তু কুষাণদের দ্বারা শুরু। ঠিক আছে, আর আর্য বা বৈদিক যুগে কখনো সোনার ব্যবহারের কোনো অস্তিত্ব ছিল না। ঠিক আছে, চলো। নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? মাছ উৎপাদন। মাছ উৎপাদন। মাছ উৎপাদন। দেখো, এবছর ডাব্লিউবিএস পরীক্ষাতেও কিন্তু এই উৎপাদন দিয়ে একটা বিপ্লব দিয়ে কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এই কোনটা কি কি বিপ্লব, এ দিয়ে কিন্তু আমাদের জন্য একটা ভালো কোশ্চেন আসার জায়গা হচ্ছে। নেক্সট কোশ্চেন, লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিত কোনগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন? বলা যাবে? আমাদের না যে কোনো ক্ষেত্রে, যে কোনো কি বলবো মানে যে কোনো পদ একটা বিশেষ মর্যাদা সম্পন্ন, সেই একই মর্যাদা সম্পন্ন অনেকগুলো পদ। কেন্দ্রীয় মন্ত্রী। দেখো, বিরোধী নেতা, লোকসভার বিরোধী নেতা, এটা কার সঙ্গে মানে সামঞ্জস্যপূর্ণ এর পদমর্যাদারা? অপশন এ, কেন্দ্রীয় মন্ত্রী। অপশন বি, রাজ্যের রাজ্যপাল। অপশন সি, উচ্চ ন্যায়ালয়ের বিচারক। অপশন ডি, উচ্চতম ন্যায়ালয়ের বিচারক। আচ্ছা, একটা জিনিস আলোচনা করি, এটা অ্যান্সার দিলে ভালো হয়। উচ্চ ন্যায়ালয় আর উচ্চতম ন্যায়ালয়, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? আগে এই দুটো পার্থক্য আমাকে বলো, এই দুটো অপশনের পার্থক্য বলো।
একটা হলো হাইকোর্ট আর স্যার সুপ্রিম হেডমাস্টার। কোর্টের স্যার একটা বিচারকদের হাইকোর্ট আর একটা সুপ্রিম কোর্ট, উচ্চটা একদম হাই আর একদম সুন্দর। উচ্চতমটা সুপ্রিম। এটাই আমি জানতে চাইছি, একটা হচ্ছে হাইকোর্ট আর উচ্চতম বলতে সুপ্রিম কোর্ট, আমি এইটাই জানতে চাইলাম। সুন্দর। এবার অ্যান্সার বলো যে একটা বিরোধী নেতা, লোকসভার বিরোধী নেতা, এই বিরোধী নেতাটা কার পদমর্যাদা ভোগ করে বলা যাবে? কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী, পারফেক্ট। কেন্দ্রে যারা কোনো যে মন্ত্রী থাকে, সেই বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী বলো বা এমনি মন্ত্রী বা স্বাধীন দায়িত্ব অর্থমন্ত্রী বা কোনো মানে যে কোনো মন্ত্রী হতে পারে, বা রাষ্ট্রীয় মন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী। তো এই মন্ত্রীরা যে রকম পদমর্যাদা ভোগ করেন বিরোধী নেতা ঠিক একইভাবে এটা লোকসভা বললাম, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একইভাবে সত্য। পশ্চিমবঙ্গের যারা মন্ত্রী রয়েছে বর্তমানে, তাদের মতোই বিরোধী দলনেতা একই রকম কিন্তু পদমর্যাদা ভোগ করে, এটা কিন্তু সংবিধান বলছে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। সহজ কোশ্চেন, কঠিন কিছু নয়, দেখে নাও। রাজ্যের আইনসভার উপরে কক্ষটির নাম কি? তাড়াতাড়ি। বিধান পরিষদ। রাজ্যসভা এটা পরিষদ, বিধান পরিষদ। বিধান পরিষদ, অপশন ডি। বিধান পরিষদ, সুন্দর। দেখো বিধান পরিষদ মাত্র 7খানা রাজ্যে এখন বর্তমান, অনেক রাজ্যে কিন্তু বিধান পরিষদ অবলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, চলো। লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত? ভালো কোশ্চেন, ডাব্লিউবিসি প্রিভিয়াস ইয়ার 2019 15 সাল। জন, অপশন সি 15 জন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? আর কেউ? 15 জন। আর কেউ? ভেরি গুড, পারফেক্ট আনসার, 15 জন। সুন্দর, 15 জন, 15 জন। স্যার 12 জন প্লাস অ্যাংলো ইন্ডিয়ান মনে হয় 3 জন দিয়ে মনে হয় যত সম্ভবত 15 ওই জন। মিলিয়ে 15 জন। ভেরি গুড, সুন্দর। 12 + 3। দেখো নেক্সট, দেখো সমনী ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে কত নম্বর ধারা? সমনী ভিত্তিক সিভিল কোড ব্যবহারের কথা বলা হয়েছে কত নম্বর ধারা? এগুলো টাফ কোশ্চেন, এগুলো সত্যি কথা বলতে এই কোশ্চেনগুলো করার জন্য খুব ভালো করে না কনস্টিটিউশন পড়লে এগুলো পড়া মুশকিল। ঠিক আছে, এগুলো প্রচুর পড়লেও যে হবে তাও নয়, এগুলোতে না মানে মাথায় রাখার ব্যাপার আছে। কি অ্যান্সার? এখানে কিন্তু 44, 44 নম্বর ধারা। সুন্দর, 44 নম্বর ধারা। খেয়াল রেখো, মনে রেখো, এই কারণে কিন্তু প্র্যাকটিস সেট করানো, যাতে যত বেশি সংখ্যক কোশ্চেন ফেস করা যায়। নেক্সট কোশ্চেন দেখো, দারুণ কোশ্চেন, এটা দেখি, এটা যে বলতে পারে সে জানি সে ফিজিক্স বুঝতে মানে ভালো করে বোঝো। দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো। একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ ও তাপমাত্রা n গুণ করা হলো, তাপমাত্রাও n দ্বিগুণ করা হলো, তাহলে ওই গ্যাসের চাপ, এই n কথাটা হবে না, n কথাটা অযৌক্তিক। তাপমাত্রাও দ্বিগুণ করা হলো, দেখো আয়তনও দ্বিগুণ করা হচ্ছে, তাপমাত্রাও দ্বিগুণ হচ্ছে, তাহলে গ্যাসের চাপ কি হবে? গ্যাসের চাপ কি হবে? গ্যাসের চাপ কি হবে? বলো বলো, কি মনে হয়? বলতেই হবে, না বলে আমি এ করব না, মানে অ্যান্সার বলবো না। শুনতে পেলাম না, বলো বলো বলো। অপশন এ অপরিবর্তিত থাকবে। আচ্ছা আচ্ছা, কেন বললে একটু বলো, যুক্তি আন্দাজে বললে না যুক্তি দিয়ে বললে? বলো বলো। আন্দাজে বলেছো, আচ্ছা আচ্ছা, আর বাকি স্যার আয়তন যদি বাড়ে তাহলে ওর জায়গাটা ভলিউমটা বাড়বে, এর ফলে তাপমাত্রা আয়তন দিলে মানে যে তো কোনো গ্যাসের, আয়তন মানে হ্যাঁ তো ভলিউম। তাপমাত্রা দিলে যে কোনো গ্যাসের চাপও বাড়ে, কারণ অণুগুলো ছোটাছুটি বেশি করে, সেক্ষেত্রে তার চাপটা এমনি বৃদ্ধি পায়, কিন্তু আর আয়তন বাড়ালে তো চাপটা অপরিবর্তিত থাকার কথা মনে হচ্ছে। দেখো যুক্তিটা কিভাবে হচ্ছে, আমি মানে তোমাদের কথা আমি মানে আমি বুঝতে পারলাম না মন্দিরের যুক্তিটা। রাকেশ যেমন স্বীকার করলো আন্দাজে বলেছে, এক্ষেত্রে অ্যান্সার কি বলতে? অ্যান্সার হচ্ছে অপরিবর্তিতই থাকবে। এইবার যুক্তিতে আসি। তোমরা বয়লের সূত্র, চার্লস সূত্র পড়েছো তো? ইয়েস স্যার। পড়েছো কিনা? চার্লসের সূত্রে কি বিবৃতি বলা আছে? চার্লসের সূত্রে কি বলা আছে? চার্লসের সূত্রে জাস্ট এইটা বলা আছে, ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ কোনো আবদ্ধ পাত্রে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। কথা বুঝতে পারলে? অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায়, সমানুপাতিক। কিন্তু সেই সমানুপাতিক হওয়ার জন্য কি কি স্থির রাখা প্রয়োজন ছিল? ভরটাকে স্থির করা দরকার ছিল, আর চাপটাকে স্থির করা দরকার। তাহলে এই ভলিউম দ্বিগুণ হচ্ছে, তোমার তাপমাত্রা দ্বিগুণ হয়ে যাচ্ছে,
তাহলে নিশ্চয়ই চাপ স্থির রয়েছে, তাই তো হচ্ছে। তাহলে কি হবে? অপরিবর্তিত। দেখো কঠিন টপিক, কঠিন অবশ্যই কঠিন, তবে এটা খুব ভালো করে সায়েন্সের কনসেপ্ট থাকলে তখনই পাওয়া সম্ভব। নেক্সট কোশ্চেন স্যার দেখে নাও। আমি একটা কথা বলবো এই হুম প্রশ্নটা নিয়ে। হুম 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 স্যার যদি তাপমাত্রা গ্যাসের বৃদ্ধি করা হয় হুম তাহলে তার গতিশক্তিটা বাড়ে, আর বাড়ে। গতিশক্তি বাড়লে তার চাপের পরিমাণটা বাড়ে। যেহেতু এখানে তাপমাত্রাও ইনক্রিজ করা হচ্ছে 2 টাইমস, সেই জন্য আয়তনটাও ইনক্রিজ করছে। আয়তনটা যদি স্থির থাকতো তাহলে বলা যেত যে তার চাপটা বাড়ছে, আমি তো কিন্তু শোনো, আয়তনটা তো স্প্রেড করছে, তার ফলে এর কোনো পরিবর্তন হবে না। আমি এটাই না বলতে চাইলাম। না না, দেখো তুমি যেটা বলতে চাও সেটা হচ্ছে মানে ঘুর পথে। একটা জিনিস শুনে নাও, আগে কিন্তু আয়তন ও তাপমাত্রার উপর ভিত্তি করে চার্লসের সূত্র, হ্যাঁ কি না? কারণ চার্লসের সূত্রটার ভিত্তি হচ্ছে আয়তন ভার্সেস টেম্পারেচার। সেটা হওয়া মানেই ভর স্থির, চাপ স্থির। এখানে আমাদের অ্যান্সার পেয়ে যাব। এবার আমি তুমি বলছো গতিশক্তি দিয়ে এটা বিচার করেছি। গতিশক্তি যাচ্ছে চার্লসের সূত্রের উপসিদ্ধান্ত হিসাবে, হ্যাঁ কি না? তাহলে আগে চার্লসের সূত্র ভাবলেই আমার অ্যান্সার পাওয়া যাবে। বুঝতে পেরেছো? যখন একটা বাড়ালে আর একটা বাড়ছে, বাকিটা অপর একটা জিনিস স্থির থাকাটা স্বাভাবিক বা স্থির থাকতেই হবে। ক্লিয়ার? চল চল চলো, তুমি অ্যান্সার ঠিক বাট একটু অন্যরকম ভাবে ভেবেছো। নেক্সট দেখো, এডিএইচ এর অভাবে যে রোগটি হয় তা হলো এডিএইচ। ভুল হয় অনেক সময়, ডায়াবেটিক্স ইনসিপিটাস। কি হবে? ডায়াবেটিস ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে ইনসিপিটাসকে আরেকটা নামে কি বলা হয়? মধুমেহ, হ্যাঁ কি না? হচ্ছে স্যার মেলিটাসকেও তো বলা হয় মধুমেহ। ডায়াবেটিস মেলিটাসকে বলা হয় বহুমূত্র। না আমি সরি, ভুল বললাম, সরি। স্যার ওটা না না মধুমেহ না, মেলিটাসটা। এটা হচ্ছে বহুমূত্র। হ্যাঁ স্যার। এটা বহুমূত্র, এটা হচ্ছে মধুমেহ। সরি, আমি উল্টো লিখেছিলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। জাইলেম, এটা একটু ভুল আছে, জাইমেল আছে, জাইলেম হবে। জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট ড্যাশ, বলো, কমপ্লিট করো। উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের জন্য। আর কোন অপশন? আর কোন অপশন কি মনে হয়? আর অ্যান্সার বলো। অপশন বি। অপশন বি, যে আমাদের দুটো সংবহন কলা বর্তমান উদ্ভিদের ক্ষেত্রে, একটা কি, একটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম আর জাইলেম। আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হচ্ছে সালোকসংশ্লেষে তৈরি খাদ্যগুলোকে ছড়িয়ে দেওয়া। জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হচ্ছে মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে বিভিন্ন অঙ্গে, বিশেষ করে পাতায় পৌঁছে দেওয়া। আর ফ্লোয়েমের কাজ কি? পাতায় উৎপন্ন খাদ্যকে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া। তাহলে জাইলেমের কাজ জল ও খাদ্য পরিবহন, জল ও খনিজ লবণ পরিবহন, আর ফ্লোয়েমের কাজ কি? খাদ্য পরিবহন। এবার এই যে কাজটা করছে জাইলেম কলা, মাটি থেকে জলকে আর খনিজ লবণকে তুলে উপরে নিয়ে যাচ্ছে, তাহলে এই কাজটা অভিকর্ষের বিপরীত দিকে সম্পন্ন হচ্ছে। এই কাজটাকে বিশেষ একটা নামে প্রকাশ করা হয়, বলতে পারবে এই কাজের নাম কি? এই যে জাইলেম কলা মূলরোম দ্বারা শোষিত জল ও অজৈব লবণকে অভিকর্ষের বিপরীত দিকে তুলে নিয়ে উদ্ভিদের বিভিন্ন পাতায় বা বিভিন্ন, বিশেষ করে পাতায় বিভিন্ন অংশে ছড়িয়ে দিচ্ছে, এই ঘটনায় কি বলে? এটাও কোশ্চেন আসে, লিখে নিতে পারো বা শুনে নাও। রসের উস্রোত বা অ্যাসেন্ট অফ স্যাপ। জানতে তো, শুনেছিলে মোটামুটি? রসের উৎস্রোত বা অ্যাসেন্ট অফ স্যাপ, ঠিক আছে, হ্যাঁ কি না? রসের উৎস্রোত বা অ্যাসেন্ট অফ স্যাপ হচ্ছে। চলো পরে কোশ্চেন দেখে নাও। ধোলাই করার সোডা কোনটির চলিত নাম? ধোলাই করাটা খুব বাজে ওয়ার্ড, মানে কাপড় কাচা। বলো, কাপড় কাচা সোডা কোনটির চলিত নাম? কাপড় কাচা সোডা, জলদি বলে ফেলো, সহজ কোশ্চেন। বলো বলো, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষার, NaOH। কার্বনেট, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট না সোডিয়াম বাইকার্বনেট? ভালো করে দেখো, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট স্যার। ভালো করে অপশন ভাবো, সি স্যার। ভালো করে ভাববে। সোডিয়াম বাইকার্বনেট না সোডিয়াম কার্বনেট? দেখো প্রচুর ভুল হয়, এটা প্রচুর ভুল হয়। এক্ষেত্রে অ্যান্সার সোডিয়াম কার্বনেট। যেই বললাম ভুল হয়, তোমরা অ্যান্সার চেঞ্জ করে দিলে। সোডিয়াম না স্যার, কার্বনেট। চেঞ্জ করিনি। তুমি করনি, আমি বলার পরে সোডিয়াম বাইকার্বনেট অনেকে বলে, এটা হয়, এই কনফিউশনটা আসে। ঠিক আছে, একটা বেকিং সোডা, একটা হচ্ছে খাওয়ার সোডা, ঠিক আছে, বা আর একটা হচ্ছে তোমার আরেকটা পাওয়া যায় যেটা আমাদের ওয়াশিং সোডা বলি, হচ্ছে। নেক্সট কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। সাধারণত গৃহস্থ
বিদ্যুৎ তারের সংযোগ কোনটির দ্বারা করা হয়? সমান্তরাল সজ্জা। শুধুমাত্র সমান্তরাল সজ্জা। শ্রেণী হ্যাঁ, সজ্জা করা হয় শুধুমাত্র না? সমান্তরাল সজ্জা। না স্যার। ভেরি গুড, সুন্দর, লিখে নাও অপশন এ সমান্তরাল সজ্জা, প্যারালাল সিরিজ। হয়েছে। নিচের মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? সহজ কোশ্চেন। সুবর্ণরেখা। 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 এর মধ্যে বলে ফেলো তো কোনটা গঙ্গার ডান তীরের, কোনটা বাম তীরের? কোনটা ডান তীরের, কোনগুলো বাম স্যার, তীরের? ডান হচ্ছে 4G-কে, গন্ডক আর গোমতী। ডান দিকে শোন। দেখো গোমতী, গন্ডক আর বাঁদিকে সোন। দেখো গঙ্গা এরকম করে প্রবাহিত হচ্ছে, গঙ্গার ফ্লো এইটা এইদিকে, তাহলে গঙ্গার ডান দিক কোনটা হবে? গঙ্গার ডান দিক হবে এইটা, হ্যাঁ কি না? আর গঙ্গার বাম দিক কোনটা? গঙ্গার বাম দিক এইটা। প্রত্যেকে এগ্রি করছো তো? এটা হবে তো? এবার বলো হ্যাঁ স্যার। গোমতী নদী কোথায় মিশছে? গোমতী নদী বাম মিশে দিকে যাচ্ছে, স্যার। গোমতী নদী মিশছে এইখানে। এটা কোন শহরের কাছে? লখনৌ শহর এখানে, হ্যাঁ কি লখনৌ। না? গন্ডক এখান থেকে নেপালের কাছ থেকে বেরিয়ে এসে বিহারে গন্ডক মিশে গেছে এতে, বিহার উত্তরপ্রদেশ সীমান্তে গন্ডক মিশেছে গঙ্গার সঙ্গে। আর পাটনা শহরের কাছে এই দিক থেকে গিয়ে মিশেছে কে? সোন। অর্থাৎ সোন কি? সোন সহ, দামোদর সহ, কাঁসাই সহ, হলদি, এগুলো প্রত্যেকটা উপনদী। এই উপনদীগুলি গঙ্গার ডান তীরের উপনদী। আর বাম তীরের উপনদীগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ? গোমতী আর বলো, কমপ্লিট করো। গোমতী, গন্ডক, রামগঙ্গা। রামগঙ্গা, এগুলো যেগুলো মেনলি নেপাল সীমান্ত বা হিমালয়ের পাদদেশ থেকে উৎপন্ন লাভ করে একদম উত্তরপ্রদেশ ও বিহারকে চিরে, কোশি, এগুলো প্রত্যেকটা চিরে এসে গঙ্গায় পতিত হয়েছে। আর সুবর্ণরেখার সঙ্গে গঙ্গার কোনো জায়গায় কোনো টাচের ব্যাপারই নেই। চলো নেক্সট, এটা আগের দিন ক্লাসে আলোচনা হয়েছিল, সেম তরাই কোশ্চেন, তরাই তরাই একদম তরাই সেম তরাই কোশ্চেন, দেখো রিপিট হয়েছে। তরাই, দেখো তরাই। সেম কোশ্চেন আগের দিন ছিল, অপশনও সেম ছিল। নেক্সট, এটা কঠিন কোশ্চেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে 1999। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের বলে বিবেচিত হয়? কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বিবেচিত হয়? কত সালে বলা যাবে? সি। কি হবে? অপশন সি 1999 সাল। সুন্দর, 1999 সাল। এই কোশ্চেনগুলো তুলনামূলক কঠিন হয়, এর জন্য কিন্তু একটু স্ট্র্যাটেজিকে চর্চা করা প্রয়োজন। নেক্সট কোশ্চেন স্যার একটু আগেরটা দেখান, ওই তরাই যেটা অপশনটা বললাম। হুম হুম, হ্যাঁ স্যার, হয়ে গেছে। চলো নেক্সট দেখে নাও। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? মোহাম্মদ ইকবাল। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে অপশন এ। দিয়েছিলেন? ভগৎ সিং। দেখো মোহাম্মদ ইকবাল নাকি ভগৎ সিং, এইটা, এই দুটো কিন্তু সমস্যার জায়গা। কি মনে হয়? অপশন এ স্যার। উদ্ভাবক মোহাম্মদ ইকবাল। দেখো আর ওটাকে স্লোগানটি কে দিয়েছিলেন বলেছি আমি, স্লোগানটি কে ও, ভগৎ দিয়েছিলেন সিং। বলেছি। এখানে অ্যান্সার কিন্তু ভগৎ সিং হবে, এখানে অ্যান্সার কিন্তু ভগৎ সিং হবে। কেয়ারফুল, এখানে কিন্তু অ্যান্সার মোহাম্মদ ইকবাল নয়। ইনি ছিলেন এই স্লোগানটির উদ্ভাবক। উদ্ভাবক হচ্ছে, হ্যাঁ কি না? বোঝা গেছে? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো ইয়েস স্যার। চলো, ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে করে? তার বলতে কি টেলিগ্রাফ ওয়্যার আর কি বলা উচিত। লর্ড ডালহৌসি। 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 দেখো কমন টাইপের কোশ্চেন, কমন টাইপের কোশ্চেন। আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে ইনকলাব জিন্দাবাদের সময় হঠাৎ করে মনে পড়লো, আর একটা জনপ্রিয় স্লোগান হচ্ছে জয় হিন্দ। এই জয় হিন্দ স্লোগানটা কে দিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু। স্যার সুভাষচন্দ্র বসু দিয়েছিল। কিন্তু উদ্ভাবক বললে কাকে বলবো? রাসবিহারী বসু। না রাসবিহারী বসুকে। না 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 না, মোহন সিং না ক্যাপ্টেন। না না, সবসময় কি আইএন এর অত দূর যেতে হবে না। এই বলতে পারবে উত্তম, কে এই জয় হিন্দ স্লোগানটার উদ্ভাবক? না জানাই উচিত, খুব একটা বইতেও লেখা নেই। যখন বার্লিন থেকে বা জার্মানি থেকে বেরিয়ে নেতাজি আটলান্টিক হয়ে মাদাগাস্কার হয়ে যখন জার্মান সেনারা সাবমেরিনে করে জাপানি সেনার হাতে তুলে দিচ্ছে, যখন আইএনএ কে টেক ওভার করতে সাবমেরিন যাত্রা হচ্ছে, প্রায় 34 দিনের সাবমেরিন যাত্রার মধ্যে নেতাজির সহযোগী একজন ছিলেন যার নাম হচ্ছে আব্দুল হামিদ। ওকে, উনি এই বিশেষ স্লোগানটির প্রবক্তা বলবো না, বলতে পারি উদ্ভাবক। নেতাজি বলেছিলেন যে এমন একটা ক্যাচি স্লোগান দরকার যেটা ভারতের সম্প্রতিও রক্ষা করবে, কোনো বিশেষ ভাবাবেগকে আঘাত করবে না। তো সেই অর্থে এই স্লোগানটা কিন্তু
মোহাম্মদ আব্দুল হামিদ করেছিলেন। মানে হামিদ নামে উনি পরিচিত, উনি করেছিলেন। উনি ওই সফরে নেতাজির সঙ্গে ছিলেন। কিন্তু যদি বলা হয় যে স্লোগানটি কে দিয়েছিলেন, তখন কিন্তু নেতাজি অ্যান্সার হবে। বুঝতে পারলে? চল। স্যার বল। স্যার এইসব আনকমন টাইপের কোশ্চেন গুলো একটু করিয়ে দেবেন তো, এইসব কোশ্চেন গুলোই দেয় পরীক্ষায়। না, করিয়ে দেওয়া বলতে দেখো, এগুলো না আলোচনা করতে করতে হবে, হয়েছে? এগুলো করতে করতে, এগুলো মানে করতে করতেই হবে। বুঝতে পারলে? যত করবে তত স্যার করবে। যদি চ্যাপ্টার ওয়াইজ জিকে গুলো শুরু হয় খুব ভালো হয় স্যার, এখানে হ্যাপাজার্ডলি না এখানে হয়। কোন চ্যাপ্টার ওয়াইজ করবো তুমি নিজে বলো, এখানে কোন চ্যাপ্টার ওয়াইজ করতে পারা যাবে? যদি স্লোগানের চ্যাপ্টার করি, স্লোগান তো আছে 8 থেকে 9টা। না স্যার স্লোগান না, না, টপিক আমি ওয়াইজ আমি যদি আমি বলছি, আজকে শোনো শোনো, ইতিহাসেরই সব। না শোনো, আমি যদি বলি যে এইগুলো, এবার যদি তোমরা বলে যে আজ এই যে যেগুলো করছি, এগুলো যদি বলো যে শুধু ভূগোল করব, শুধু হিস্ট্রি করব, শুধু স্ট্র্যাটেজিকে করব, সেটা করা যেতে পারে। যেমন আমার এই টার্গেট রয়েছে, এই শুক্রবার যে ক্লাসটা নেব, সেখানে শুধু জিওগ্রাফি করব। ঠিক আছে? শুধু জিওগ্রাফি, অনলি জিওগ্রাফি থাকবে, আর কিচ্ছু না। তো কেন হ্যাঁ স্যার, জিওগ্রাফি? টপিক ওয়াইজ হলে হ্যাঁ, সুবিধা হয়। আমি বলেও দিতে পারবো যে আজকে ভারতের নদ নদী, ভূপ্রকৃতি, জলবায়ু, এই টপিকটার উপর করাবো, সে বলেই দেবো আমি। ঠিক আছে? চলো নেক্সট দেখে নাও। ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেন? সহজ কোশ্চেন। উইলিয়াম বেন্টিং স্যার। সিভিল সার্ভিস স্যার ওটা তো কর্নওয়ালিস করেছিল। দাঁড়াও, সিভিল সার্ভিস, ভারতের সিভিল সার্ভিস কি বলো? ভারতের উইলিয়াম বেন্টিং। যদি বলা হয় না স্যার, ওয়ারেন হেস্টিংস, দাঁড়াও, শোনো না, যদি বলা হয় সিভিল সার্ভিস এক্সাম ফার্স্ট ইন্ট্রোডিউস কে করাচ্ছে, তখন কার কথা বলবো আমি? কর্নওয়ালিসের কথা। কত সাল? 1793। 1793 শুরু হচ্ছে ওই সময় তো। এইবার এখানে দেখো, কোশ্চেনটা একটু সমস্যা করে দিয়েছে কে? ভারতের। এই ভারতের কথাটা বলে আমি, মানে ভারতের কথা বলে আমি এটা, মানে এগুলোকে কি বলতে পারি, মানে কার উপর জোর দিতে পারি? ভারতের সিভিল সার্ভিস বলতে বলা যাবে? ভারতের সিভিল সার্ভিস, যার নাম হচ্ছে ICS, এটা 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 কখন থেকে শুরু হচ্ছে বলতে পারবে? বলা যাবে? যেখানে সমস্ত ভারতে পরীক্ষা হচ্ছে, সমস্ত ভারতীয়রা অংশগ্রহণ করা শুরু করছে, এইটা কোন সময় থেকে শুরু হচ্ছে? কর্নওয়ালিস তো সিভিল সার্ভিসের জনক, এটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই। কিন্তু যদি বলা হয় যে কখন থেকে শুরু হচ্ছে, তখন কি বলবে? বলো, বলা উচিত, এটা কিন্তু বলা উচিত। দেখো ভালো করে শুনে নাও, যদি ভারতের সিভিল সার্ভিস বা এই যে স্ট্রাকচারে যেটা এখন আমরা সিভিল সার্ভিস দেখছি, যেটা মোটামুটি রূপরেখা যে তৈরি করে যাওয়া ইন্ডিয়ান কালচারের উপর বেস করে, তার প্রবক্তা কিন্তু ওয়ারেন হেস্টিংস। মাথায় রেখো, ঠিক আছে? ওয়ারেন হেস্টিংস, মনে রাখো, ভারতীয় সিভিল সার্ভিস শুরু করছে কিন্তু ওয়ারেন হেস্টিংস। স্যার আমরা যদি হিস্টোলজিক্যাল ক্রোনোলজিটা পড়ি, তাহলে তো দেখা যাবে যে কর্নওয়ালিসের আগে হেস্টিংস এসছে। হ্যাঁ, তাহলে মেন যদি জনক আমি কর্নওয়ালিস বলছি, তাহলে না, আমি ভালো করে শোনো, মানে জনক বলতে কি, আমাদের যে পরীক্ষা কিরকম ভাবে হবে, বা পরীক্ষার ব্রিটিশরা কতটা সিট থাকবে, বা কিরকম পরীক্ষার ব্যাপার, কার আমলে শুরু হওয়া, কর্নওয়ালিস। কিন্তু ভারতের যে সিভিল সার্ভিস যদি বলা হয়, এটা কিন্তু এর ফরমেশনের প্রধান ক্রেডিট যাবে কিন্তু ওয়ারেন হেস্টিংস এর কাছে। ঠিক আছে? কিন্তু যদি বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া, তখন কিন্তু কর্নওয়ালিস, যার নাম হচ্ছে চার্লস কর্নওয়ালিস বা লর্ড কর্নওয়ালিস নামে পরিচিত। এটাকে কর্নওয়ালিস কি করছে? রিফর্ম করে ভারতে শুরু করছে। কিন্তু ভারতীয়দের জন্য বা আমাদের ভারতীয় পরিকাঠামোতে যে সিভিল সার্ভিস বা ICS এক্সাম প্রয়োজন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সাম প্রয়োজন, এই ব্যাপারটা প্রথম শুরু করে এটা কিন্তু ওয়ারেন হেস্টিংস। কথাটা বুঝতে পারলে? এই দুটো কিন্তু পার্থক্য রয়েছে। ক্রোনোলজিতে আমি বলছি না যে ওয়ারেন হেস্টিংস কর্নওয়ালিসের থেকে অ্যাডাপ্ট করে করছে না, কর্নওয়ালিস কিন্তু ভারতের সিভিল সার্ভিস পরীক্ষাটা শুরু করছে। এবার ওতে ভারতীয়দের যোগদান, ভারতীয়দের সঙ্গে ব্রিটিশদের সিটের একটা মানে বন্টন, এগুলো করে একদম মানে নিয়মিত ব্যাপারটা করা শুরু হচ্ছে কর্নওয়ালিসের সময়। তাই কর্নওয়ালিসকে আমরা বলবো ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, বা ফাদার অফ ইন্ডিয়ান কথা না বলে ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। বুঝতে পারলে? চল, এটা মাথায় রেখো কিন্তু।
নেক্সট, ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কি হয়েছিল? ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কি হয়েছিল বলা যাবে? এটা কিন্তু সহজ, খুব কঠিন কিছু নয়। ওয়াভেল পরিকল্পনা, ওয়াভেল পরিকল্পনার ঠিক পরে কি হয়েছিল? আগে বলতে পারবে ওয়াভেল প্ল্যান কোন টাইমে, ওয়াভেল পরিকল্পনা কোন টাইমে বা কত সালে হয়েছিল, বা এই পরিকল্পনার ব্যাপারটা কি? স্যার 1943 মানে এটা এটা কোন মানে কোন জিনিসের প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছিল বলা যাবে? দেখো মোটামুটি একটা আলোচনা হয়েছিল। দেখো এটা কিন্তু 1930 সাল পরবর্তী সময়, ভালো করে শুনুন একটা জিনিস, যে প্রাচ্য বা দক্ষিণ এশিয়াতে যেভাবে ব্রিটিশ যে সাম্রাজ্যভুক্ত যে অঞ্চলগুলোতে যেভাবে বিদ্রোহ শুরু হলো, তাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই ওয়াভেলের একটা পরিকল্পনা আছে। যে ওয়াভেল পরিকল্পনাটা প্রাথমিকভাবে ভারতীয় রাজনীতিতে এইভাবে জড়িয়ে যায় যে এই পরিকল্পনার লক্ষ্য কি হয়, যে ভারত এইভাবে শাসন করা যাবে না। এখানে নতুন একটি সাংবিধানিক কাঠামোর প্রস্তাব করা হয়, যা ভারতের যে প্রদেশগুলি রয়েছে তাকে আরো স্বায়ত্তশাসন দেবে, এবং এই স্বায়ত্তশাসনের সিদ্ধান্তটা গ্রহণ করবে কে? ভারতীয় নেতারা। বুঝতে পারলে? এইটাই ছিল এই পরিকল্পনার উদ্দেশ্য। এছাড়া ছিল যে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম কমিউনিটিকে একটা 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 প্রতিনিধিত্ব করার চেষ্টা, বা সাম্প্রদায়িক যাতে উত্তেজনা না এড়ায়, এটাও কিন্তু এর কিন্তু একটা ব্যাপার ছিল, মানে একটা উদ্দেশ্য ছিল বলা যায়। এর সঙ্গে ভালো করে শোনো, এর সঙ্গে এটাও করা হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ভারতে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গড়ে তোলা হবে, যা পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক কাঠামো, শাসন ব্যবস্থা যেগুলো হয়েছে সেগুলো তৈরি করা হবে। বুঝতে পারলে? মানে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে করা হয়েছিল, কিন্তু এর আরেকটা কারণ ছিল, যেটা লোকানো কারণ। এখানে চেয়েছিল যে ভারত যাতে কার্যকরীভাবে মিত্র শক্তির হয়ে লড়ে, এই সাহায্যটাও কিন্তু এর ক্ষেত্রে একটা চেয়েছিল। এবার যখনই এইটা হয়ে যায়, মানে এর ফলাফল হিসাবে কি বলতে পারি? ফলাফল বলতে এখানে দেখা গিয়েছিল যে যে শুধু ভারত কেন, ভারতের মানে ছাড়াও যে সমস্ত দেশে ব্রিটিশরা ক্ষমতা দখল করেছিল, তারাও হচ্ছে মানে কি বলবো, মানে কেউ কেউ জাপানের পক্ষে, কেউ কেউ ওই সময় অক্ষশক্তির হয়ে ব্রিটিশদের এগেনস্টে লড়েছিল। তাই ওরা বুঝেছিল যে এই যে পরিকল্পনা, এটা পুরোপুরিভাবে ব্যর্থতার দিকে এগোচ্ছে, তাই চটজলদি একটা গণপরিষদ বা যেটাকে আমরা বলি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা গড়ে তোলা হয়েছিল, যেটি পরবর্তী ক্ষেত্রে সংবিধান রচনার জন্য দায়ী। তাহলে এর ফলশ্রুতি ব্যাপারটা কি? ফলশ্রুতি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গড়া। ঠিক আছে? কিন্তু যদি ডাইরেক্ট বলা হয়, এটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা কি গড়ার জন্য কি ওয়েভেল প্ল্যান করা হয়েছিল? না, সেটা কিন্তু নয়। কিন্তু ফলশ্রুতি হিসাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গড়া হয়। ঠিক আছে, চল পরে কোশ্চেন দেখে নাও। 500 ও 1000 টাকার নোট বাতিল হয়েছিল কোন টাইমে? ডিমনিটাইজেশন কোন ডেট? 4th নভেম্বর। বলো। 8ই নভেম্বর 2016। 8ই নভেম্বর 2016 অপশন এ। মোটামুটি মনে রেখো, ডিমনিটাইজেশন হয় 8ই নভেম্বর 2016 হচ্ছে। নেক্সট দেখে নাও। এই টাইপের কোশ্চেন দেয়, এটা খুব কঠিন কোশ্চেন নয়। যে ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? কি হবে? ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম হচ্ছে নির্মলা সীতারামন। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত নাগরিককে শিক্ষার অধিকার দেয়া হয়েছে? শিক্ষার অধিকার দেয়া হয়েছে। কি হবে? শিক্ষার অধিকার দেয়া হয়েছে। কততম? স্যার এটা 86তম। 86তম। পারফেক্ট অ্যান্সার, ভেরি গুড। 86 6 থেকে 14 বছর শিশুদের মধ্যে শিক্ষা মানে দিতে হবে। তাদের সমস্ত নাগরিক কভার হবে। হয়েছে। এটা দারুণ কোশ্চেন। কে কলকাতায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন? ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এস এন ব্যানার্জি। কেউ একজন বললে চিত্তরঞ্জন দাস। কি হবে? এস এন ব্যানার্জি। চিত্তরঞ্জন দাস কেউ বললে? দেখো এক্ষেত্রে অ্যান্সার কিন্তু অপশন বি, এস এন ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, চলো
মহিলাদের সাহায্যের জন্য 181 টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলো কোন রাজ্য? হরিয়ানা জিজ্ঞেস করছো না বলছো? বলছি। বলছো, আচ্ছা। আর কেউ এটা তো নিয়ে করেছিল কিসে করেছিল? এমপি। মধ্যপ্রদেশ। হ্যাঁ স্যার। মধ্যপ্রদেশ তো 181 টোল ফ্রি চালু করেনি সেই অর্থে। সাহায্যের জন্য 181 টোল ফ্রি হেল্পলাইন নাম্বার, এটা চালু করছে কোন রাজ্য? মানে কোন, মানে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য? এখানে অ্যান্সার হবে আসাম। ঠিক আছে, আসাম। চলো পরে কোশ্চেন। কোন রাজ্য 24x7 মোবাইল পুলিশ সেবা শুরু করলো? 24x7 মোবাইল পুলিশ সেবা শুরু করলো, কি হবে জানো? এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এইগুলোই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার টপিক। 24x7 মোবাইল পুলিশ শোনোনি কখনো? একটু একটু এগুলো পেপার পড়লেই মোটামুটি পারা যায়, এর জন্য কোনো বই পড়া কিন্তু উচিত নয়। এটা কিন্তু পশ্চিমবঙ্গ, এটা জানা উচিত ছিল। ফেস্টুন টেস্টুন তো ভর্তি ব্যানার। নিচের কোন রোগটি ভাইরাস ঘটিত? এটা তো বলো। গুটি বসন্ত। গুটি বসন্ত। কোনটা ভাইরাস ঘটিত? গুটি বসন্ত। দেখো, ফিতাকৃমি। ফিতাকৃমি কি কোনো রোগ? না স্যার। ফিতাকৃমিটা কি তাহলে? ফিতাকৃমিটা কি? ফিতাকৃমি নর্মালি এটা কৃমি। কলেরা আর টিবি, টিউবারকুলোসিস, একটা ব্যাকটেরিয়া, কলেরা, টিবি। এই দুটো ব্যাকটেরিয়া। তাহলে বাকি থাকছে কি? গুটি বসন্ত। চলো, যে উদ্ভিদ বরফের ওপর জন্মায় তাদের কি বলে? ক্রায়োফাইট। Isophyte। ক্রায়োফাইট। ক্রায়োফাইট। যারা বরফের ওপর জন্মায়, দুরকম অ্যান্সার পাথরের পাচ্ছি। উপরে হলে ক্রায়োফাইট অপশন হয়। বি। দাঁড়াও, বরফের ওপরে জন্মায় তাদের কি বলে? ভালো কোশ্চেন কিন্তু এটা। তুমি কি বললে? ও মন্দিরা কি বললে? হাইড্রোফাইট। না, ক্রায়ো। মন্দিরা কি বললে? অপশন বি, ক্রায়োফাইট। না স্যার, হাইড্রোফাইট তো জলে হয়। তাহলে তুমি কোনটা বললে? হ্যালোফাইট। না, হ্যালোফাইট তো লবণাক্ত তাহলে মাটিতে হয়। তাহলে তাহলে আইসোফাইট না ক্রাইসোফাইট পাথরের উপরে হয় তাই। অ্যান্সার কোনটা তাহলে? অ্যান্সার হচ্ছে ক্রায়োফাইট। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ক্রায়োফাইট। নেক্সট কোশ্চেন। পাইরিয়া কোন ভিটামিন হবে? ভিটামিন সি। ভিটামিন সি। পাইরিয়া কোন ভিটামিনে হবে? ভিটামিন সি। অ্যাসকর্বিক অ্যাসিড বা টক জাতীয় ফল হচ্ছে। চলো নেক্সট, দারুণ কোশ্চেন এটা। ভারত বাংলায় জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ। কোন জলাধার থেকে জল ছাড়া বৈষম্য? সেটা ফারাক্কা ব্যারেজ থেকে। ফারাক্কা ব্যারেজ থেকে। ফারাক্কা ব্যারেজ থেকে। নোট ডাউন করো, ফারাক্কা ব্যারেজ। আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায় কোন নৃত্যে? ছৌ। ছৌ নৃত্যে। সুন্দর। চলো, আচ্ছা এটা তো হয়ে গেল। নেক্সট, আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট ব্যবহার করা হয়? দারুণ কোশ্চেন। কোন কার্বোহাইড্রেট ব্যবহার করা হয়? সেলুলোজ। কোন কার্বোহাইড্রেট ব্যবহার করা হয় বলো? কার্বোহাইড্রেট কথা বলা হয়েছে। পারফেক্ট অ্যান্সার অপশন সি, সেলুলোজ। আচ্ছা, আর কি ব্যবহার করতে পারি? আর কি ব্যবহার করতে পারি এই কার্বোহাইড্রেট বাদ দিয়ে? বলো, আর কি করতে পারি? পারদ ব্যবহার করা যায়, বা ডিপ কালারে কোনো রঙও ব্যবহার করতে পারি, বা সিলভারও ব্যবহার করা যায়। ঠিক আছে, রূপোর প্রলেপ। চলো নেক্সট দেখো, কোর বায়োলজির কোশ্চেন। কোন প্রকার কোষ বিভাজন থেকে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়? মাইটোসিস। একটি থেকে 4টি। মাইটোসিস স্যার। মাইটোসিস। দেহকোষ বিভাজন। চলো, মাইটোসিস। নেক্সট, বিএমআর বৃদ্ধিকারী হরমোন কোনটি? বিএমআর বৃদ্ধিকারী, বৃদ্ধি কথাটা ঠিক না, তো নিয়ন্ত্রণ কথাটা হবে। যাই হোক, বলো কি হবে? বিএমআর। দেখো, থাইরয়েড নিঃসৃত হরমোন থাইরক্সিন বিএমআর কন্ট্রোল করে। ওকে, চলো। সিলিকোসিস রোগে কোন জিনিসটি, বা কোন জিনিস না, কোন অঙ্গ হবে, কোন অঙ্গটি আক্রান্ত হয়? সিলিকোসিস রোগে। আচ্ছা আগে বলো, সিলিকোসিস রোগটা কি হয়, কি কারণে হয় এটা তো বলো। বস্ত্র শিল্পে মানে হয়। সিলিকন, মাত্রাতিরিক্ত সিলিকন যদি বায়ুর মাধ্যমে শরীরে প্রবেশ করে তাহলে এটা কি হবে? ফুসফুস। অফকোর্স ফুসফুস, শ্বসন তন্ত্র হচ্ছে। চলো, মানুষের স্নায়ুতন্ত্রে করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? 12 জোড়া। করোটি স্নায়ু কত জোড়া? 12 জোড়া হচ্ছে। দেখো, এই হচ্ছে আজকের আমার ফুল টপিক।
মোটামুটি কোশ্চেন আলোচনা করলাম। তোমরা আশা করি অনেকগুলো অ্যান্সার করতেও পারলে। ভালো লাগছিল, অনেক অ্যান্সার, বেশিরভাগই অ্যান্সার তোমাদের পারা। তো এরকম ভাবেই পারবে। আমি এরপর থেকে এরকম প্র্যাকটিস সেট সব মিশিয়ে করাবো না, সাবজেক্ট ওয়াইজ কিন্তু জিকে প্র্যাকটিস ডিসকাস করব। আগামীকালও ক্লাস হবে, আগামীকাল রাত 9টায় আমি ক্লাস নেব। ঠিক আছে, আমি কি ক্লাস নেব কালকে দুপুরে আমি জানিয়ে দেবো। ওকে, চলো আজকে তাহলে এতটাই। গুড নাইট স্যার। গুড নাইট।